গল্পকরণে আপনারা শুনছেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর। আজকে ৪র্থ পর্ব। শহরের মধ্য দিয়ে তীব্র গতিতে ছুটছে গাড়িটা। কয়েকবার দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটল না, এবং সেজন্য গাড়ি চালানোর হেইডকের পারদর্শিতার চেয়ে ভাগ্যের অবদান বেশি। এক সময় এমন জায়গায় হাজির হলো ওরা, যেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটা দালান। ছোট ছোট কয়েকটা রাস্তাও বিশৃঙ্খলভাবে বিস্তৃত হয়েছে এখান দিয়ে। এগুলো ৩ নম্বরটার নাম আর্নস্ক্লিফ রোড। গাড়ি নিয়ে সেখানে হাজির হলেন কমান্ডার। এখনও চালাচ্ছেন। রাস্তাটা যেন ক্রমে ক্রমে এগিয়ে একসময় ফুরিয়ে গেছে পাহাড়ি পথের পাদদেশে। একটা ফুটপাত দেখা যাচ্ছে সেখানে। ফুটপাতটার সামনে গাড়ি থামালেন হেইডক। গাড়ি থেকে নামি আমরা, প্রস্তাব দিলেন ব্লেচলি। একবার হাঁটা যাক। গাড়ি নিয়ে এগোতে তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না আমার, বললেন হেইডক। শুধু একটু ঝাঁকুনি লাগবে। তাহলে তাই করুন না প্লিজ, কাতর কণ্ঠে বলল মিসেস পট। যা করার জলদি করতে হবে আমাদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন ঠিক জায়গায় নিয়ে যান আমাদেরকে, বললেন হেইডক। ওই বেটে লোকটা কি দেখেছে না, তার নিশ্চয়তা কি? মসৃণ রাস্তার বদলে চাকার নিচে এখন এবড়ো থেবড়ো পাথরে জমিন, তাই গুগো করছে গাড়ির ইঞ্জিন। ঢালটা বেশ খাড়া, তবে পথ বেশি দূর বিস্তৃত না। কোনো রকম অঘটন ছাড়াই ঢালের মাথায় পৌঁছে গাড়ি থামালেন হেইডক। নামলেন তারা। এদিক ওদিক তাকাচ্ছেন। পেছনে পড়ে গেছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়িগুলো। ওই ঢাল থেকে শুরু করে হোয়াইট হেভেন সৈকত পর্যন্ত আর কোনো স্থাপনা নেই বলা যায়। বুদ্ধিটা খারাপ না, বললেন ব্লেচলি। আজকের রাতটা এখানে কাটিয়ে দিল ওই মহিলা, তারপর আগামীকাল সকালে ট্রেনে করে পালাবে। ওদের কোনো চিহ্ন কিন্তু এখনো নজরে পড়েনি আমাদের, মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন হেইডক। কি ভেবে একটা ফিল্ড গ্লাস নিয়ে এসেছিলেন তিনি সঙ্গে করে, সেটা বের করে কাজে লাগাচ্ছেন এখন। হঠাৎ টান টান হয়ে গেল তার শরীর। দূরে চলমান দুটি মানব মূর্তির দিকে তাকিয়ে আছেন ফিল্ড গ্লাস চোখে লাগিয়ে। ঈশ্বর, পেয়ে গেছি। হুড়মুড় করে গাড়ির ভেতরে ঢুকে পড়লেন তিনি। তার দেখা দেখি বাকিরাও। আবার চলতে শুরু করলো গাড়িটা। ইঞ্জিনের প্রতিবাদের প্রতি মনোযোগ নেই কারোরই। সামনে ধুলো উঠছে পাহাড়ি পথে। চাকার নিচে পড়ে ছিটকে যাচ্ছে নুড়ি পাথর। কখনো হঠাৎ কোনো গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে ফেলছেন হেইডক, কিন্তু সামলে নিচ্ছেন পর মুহূর্তেই। তারপরও চলমান ওই মানব মূর্তির সঙ্গে দূরত্ব কমছে। এখন চেনা যাচ্ছে ওদেরকে। লম্বা একটা মহিলা, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা। মহিলাটা বাচ্চাটার একটা হাত ধরে আছে। ওদের আরও কাছে গেল গাড়ি। বাচ্চাটার পরনে সবুজ চাকের সুতি ফ্রকও দেখা যাচ্ছে এখন। সন্দেহ নেই, মেয়েটা বেটি। এমনভাবে চিৎকার করে উঠল মিসেস প্রট যে শুনে মনে হলো ওর গলা টিপে ধরেছে কেউ। ওর কাঁধে আলতো করে চাপড় দিলেন মেজর ব্লেচলি। সব ঠিক আছে মাই ডিয়ার, ওদেরকে পেয়ে গেছি আমরা। আরও কাছে গেল গাড়িটা। ভিনদেশি সেই মহিলা যেন হঠাৎ করে টের পেল অনাকাঙ্ক্ষিত একটা গাড়ির উপস্থিতি। যেন হঠাৎ করে বুঝতে পারল ওকে ধরার জন্য হাজির হয়েছে গাড়ির আরোহীরা। চিৎকার করে উঠল সে। নিচু হয়ে এক ঝটকায় কোলে তুলে নিল বেটিকে। দৌড়াতে শুরু করেছে। কিন্তু আশ্চর্য, যে পথে যাচ্ছিল সেদিকে যাচ্ছে না এখন, বরং দিক বদল করে ছুটছে অনতি দূরের একটা পাহাড়ের উদ্দেশ্যে। আর মাত্র কয়েক গজ এগোনোর পর গাড়ি থামাতে বাধ্য হলো হেইডক। রাস্তায় এত বেশি এবড়ো থেবড়ো এবং জায়গায় জায়গায় এত বোল্ডার যে গাড়ি চালিয়ে এগোনো সম্ভব না। কাউকে বলে দিতে হলো না, যেন একই সঙ্গে খুলে গেল গাড়ির 4টা দরজাই। হুড়মুড় করে বেরিয়ে এলেন সবাই। ছুট লাগিয়েছেন। সবার আগে দৌড়াচ্ছে মিসেস প্রট। ওর যত কাছাকাছি থাকা সম্ভব চেষ্টা করছেন বাকিরা। দুই পক্ষের মধ্যে দূরত্বটা এখন 20 গজের মতো। অবস্থা বেগতিক বুঝে ভিনদেশি মহিলাটা দিক বদল করল আবার। এখন পাহাড়ের একদিকে ঢাল বেয়ে চলছে। ঢালটার শেষ মাথায় পৌঁছে চিৎকার করে উঠল কর্কশ কণ্ঠে। জড়িয়ে ধরে রেখেছে বেটিকে। মাই গড, চেঁচিয়ে উঠলেন হেইডকও। মেয়েটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার ফোন দিয়ে এটেছে এই খান্ডারনি।
ভিনদেশি মহিলাটা এখন দাঁড়িয়ে আছে ঢালের কিনারায়। প্রচণ্ড ঘৃণায় বিকৃত হয়ে গেছে ওর চেহারা। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে দীর্ঘ একটা বাক্য বলল সে। অন্যদের কেউই বুঝল না সেটার অর্থ। বেটিকে এখনো ধরে আছে সে। বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে নিচের খাদের দিকে। ঢালের শেষ প্রান্ত থেকে বড়জোর 1 গজ ভিতরে আছে, সেটার ঠিক নিচেই গভীর একটা খাদ। বোঝা গেল হুমকি দিচ্ছে সে। অন্যদের কেউ যদি আর এগোয় তাহলে বেটিকে ছুঁড়ে ফেলে দেবে নিচে। থমকে দাঁড়িয়ে পড়েছে বাকিরা সবাই। হতবুদ্ধ হয়ে গেছে, ঘাবড়ে গেছে, আর 1 পাও আগে বাড়ার সাহস হচ্ছে না কারোরই। পকেট হাতড়ে নিজের সার্ভিস রিভলভারটা বের করলেন হেডক। চেঁচিয়ে বললেন, মেয়েটাকে ছেড়ে দাও, নইলে গুলি করব। হা হা করে হেসে উঠল ভিনদেশি মহিলা। বেটিকে আঁকড়ে ধরল বুকের সঙ্গে। দেখে মনে হচ্ছে দুটো মানব মূর্তি যেন পরিণত হয়েছে একটাতে। ট্রিগার টেপার সাহস হচ্ছে না আমার, বিড়বিড় করে বললেন হেডক। নিশানা একটু এদিক ওদিক হলেই গুলি লাগবে বেটির গায়ে। টমি বলল, ওই মহিলাটা একটা পাগল। আমার মনে হয় বেটিকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে সে নিচের খাদে। কিন্তু গুলি করতে পারবো না আমি, অসহায়ের মতো আবারও বললেন হেডক। সঙ্গে সঙ্গে যেন বজ্রপাতের মতো আওয়াজ শোনা গেল খুব কাছে কোথাও। টলে উঠল ভিনদেশি মহিলা, পড়ে গেল ঢালের কিনারায়। বেটিকে এখনো আঁকড়ে ধরে রেখেছে। পুরুষ লোক যে কজন আছেন তারা দৌড় দিলেন। টলছে মিসেস প্রটো। তার হাতের ধরা পিস্তলের নল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বড় বড় হয়ে গেছে 2 চোখ। কলের পুতুলের মতো কয়েক পা আগে বাড়ল সে। গুলি খাওয়া মহিলার পাশে হাঁটু গেড়ে বসে পড়েছে টমি। উপর হয়ে পড়ে আছে মহিলা। ওকে চিৎ করল সে। প্রথমে তাকালো চেহারাটার দিকে। অদ্ভুত, কিন্তু একই সঙ্গে একরকম বুনো সৌন্দর্য আছে সেখানে। মৃত্যু যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলেছিল মহিলা। একজোড়া দয়া পরবর্ষ হাতের স্পর্শ টের পেয়ে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো টমির দিকে। তারপর বিভৎস এক শূন্যতা ফুটে উঠল ওর 2 চোখে। দীর্ঘশ্বাস ফেলল একবার। ওটাই ওর জীবনের শেষ নিঃশ্বাস। তারপর মারা গেল। মাথায় গুলি খেয়েছিল। বেটির কোনো ক্ষতি হয়নি, আশ্চর্যজনক হলেও সত্য। ব্যথাও পায়নি সে। শরীরটা মুচড়ামুচড়ি করে বের হয়ে এলো সে ভিনদেশি মহিলার থাবা থেকে। দৌড় দিল ওর মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মার দিকে। বেটিকে ছুটে আসতে দেখে যেন সংবিত ফিরল মিসেস প্রটের। কিন্তু একই সঙ্গে মনে হলো যেন শক্তি শেষ হয়ে গেছে ওর। হাত থেকে খসে পড়ল পিস্তলটা। 2 হাঁটু ভাঁজ হয়ে গেল আপনা আপনি। মাটিতে বসে পড়তে বাধ্য হলো। বুকের সঙ্গে জড়িয়ে ধরল বেটিকে। কাঁদতে কাঁদতে একের পর এক চুমু খাচ্ছে মেয়েটার কপালে আর গালে। আবেগাপ্লুত হয়ে বলছে, বেটি, বেটি। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, আমি কি ওই মহিলাটাকে খুন করেছি? ওর পাশে দাঁড়ানো টাপেন্স বলল, ওই মহিলাকে নিয়ে আর চিন্তা করবেন না, বেটিকে নিয়ে ভাবুন, শুধু বেটির কথা চিন্তা করুন। মেয়েটাকে আবারও জড়িয়ে ধরলেন মিসেস প্রট। ফোপাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে টমির পাশে দাঁড়ালো টাপেন্স। অলৌকিক কাণ্ড, বিড়বিড় করছেন হেডক। আমাকে 10 বার সুযোগ দিলেও অত নিখুঁতভাবে গুলি করতে পারতাম কিনা সন্দেহ। মাতৃস্নেহে অন্ধ মেয়ে মানুষ কি করতে পারে তা আজ নিজ চোখে দেখলাম। মাথা নাড়লেন। সত্যি অলৌকিক। ঈশ্বরকে ধন্যবাদ, বলল টাপেন্স। অল্পের জন্য বেঁচে গেছে বেটি। আরেকটু এগিয়ে ঢালের কিনারা থেকে নিচের খাদের দিকে তাকালো। শির উঠল সঙ্গে সঙ্গে। নিহত মহিলাটার হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলো কয়েকদিন পর। তবে তদন্তের কাজ একটানা কিছুদিন চলার পর তা অনানুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। কারণ ভ্যান্ডা প্যারালক্সা নামের জনকা পোলিশ শরণার্থীর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় নষ্ট করার মতো সময় কোথায় পুলিশের? তাও আবার যখন নিহতের পক্ষে বিচার চাওয়ার মতো কেউ নেই তখন। পাহাড়ি ঢালে সেই নাটকীয় ঘটনার পর মিসেস প্রট আর বেটিকে গাড়িতে করে নিয়ে আসা হয় সনসুসিতে। অতি উত্তেজনার পর হঠাৎ অবসাদে এবং ঘটিয়ে ফেলা হত্যাকাণ্ডের কথা ভেবে মিসেস প্রট ততক্ষণে নেতিয়ে পড়েছে।
বেশ কিছুটা ব্র্যান্ডি আর পরপর কয়েক কাপ গরম চা খেয়ে ধাতস্থ হয় সে রাতের নায়িকা। পুলিশের সঙ্গে অনতিবিলম্বে যোগাযোগ করেন কমান্ডার হেইডক। ঘটনাস্থলে নিয়ে যান তাদেরকে। কি ঘটেছে, কিভাবে ঘটেছে সব বুঝিয়ে বলেন। স্থানীয় হত্যাকাণ্ডের খবর স্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় শিরোনাম হিসাবে আসার কথা, কিন্তু তা হলো না। যুদ্ধের সময় কোথায় বোমা পড়ল, কোথায় কতজন লোক মরল, জার্মানির নতুন কোন চাল চালল, রাশিয়া কী পদক্ষেপ নিল, এইসব জানতে পাঠকরা উন্মুখ। একটা বাচ্চা কিডন্যাপ করে পালানোর সময় ওই বাচ্চার মার হাতে গুলি খেয়ে মরা এক পুলিশ শরণার্থীর খবর কে পড়বে? তারপরও স্থানীয় এক পত্রিকায় ছোট্ট একটা প্যারাগ্রাফ জুড়ে প্রকাশিত হলো খবরটা। পুলিশি তদন্তের সময় সাক্ষ্য দিতে হয়েছে টমি টাপেন্স দুজনকেই। স্বাভাবিকভাবেই টমি নিজের নাম বলেছে মিডোস, আর টাপেন্স নিজের পরিচয় দিয়েছে মিসেস ব্ল্যানকেনসপ হিসেবে। সাংবাদিকরা যখন ছবি তুলেছে তখন মাথা নিচু করে রেখেছিল টমি, আর টাপেন্স ওই হ্যাটটা খানিকটা নামিয়ে দিয়েছিল কপালের উপর। টেলিগ্রাফ পাঠিয়ে খবর দিয়ে আনা হয়েছিল মিস্টার স্পাউটকে। বউ বাচ্চাকে দেখার জন্য বলতে গেলে ছুটে এসেছিলেন তিনি, কিন্তু ছুটি পাননি অফিস থেকে। তাই যেদিন এসেছিলেন সেদিনই ফিরে যেতে হয়েছে তাঁকে। ভদ্রলোক খোশ মেজাজি, বয়সও বেশি না, কিন্তু তারপরও ইন্টারেস্টিং কিছু নেই তার মধ্যে। তদন্তের কাজ শুরু হয় নিহত মহিলাটার পরিচয় উদ্ঘাটন চেষ্টার মাধ্যমে। পাতলা ঠোঁট আর তীক্ষ্ণ দৃষ্টির অধিকারিণী মিসেস ক্যালফ্রন্ট নামের জৈনকা মহিলা গত কয়েক মাস ধরে সাহায্য করছেন শরণার্থীদের ত্রাণ কাজে। পোলন্সকার পরিচয় জানা গেল তার কাছ থেকে। এক চাচাতো ভাই আর তার স্ত্রীর সঙ্গে ইংল্যান্ডে এসেছিল পোলন্সকা। মিসেস ক্যালফ্রন্ট যতদূর জানেন ওরাই ওই মহিলার একমাত্র আত্মীয়। তার মতে কিছু মানসিক সমস্যা ছিল পোলন্সকার, এবং সেটার যথোপযুক্ত কারণও ছিল। পোল্যান্ডে যখন ছিল সে, তখন নাকি সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে গেছে পুরো পরিবারটার। পরিবারের অনেক সদস্য, এমনকি বেশ কয়েকজন বাচ্চাও মারা পড়েছে। শরণার্থীদের জন্য যারা কাজ করছেন তাদের প্রতি নাকি তেমন একটা ভক্তি শ্রদ্ধা ছিল না পোলন্সকার। তেমন একটা কৃতজ্ঞতাও ছিল না সে তাদের প্রতি। সে ছিল সন্দেহপ্রবণ আর বাকবিমুখ। যখন কথা বলতো বেশিরভাগ সময় বিড়বিড় করত নিজের সঙ্গেই। ওকে দেখলেই মনে হতো মানসিক সমস্যায় ভুগছে। পোল্যান্ডে থাকতে কোথায় নাকি চাকরিও করত, কিন্তু ইংল্যান্ডে চলে আসার কয়েক মাস আগে ইস্তফা দেয়, অথচ সে ব্যাপারে কিছুই জানায়নি পুলিশকে। করুণার জানতে চাইলেন পোলন্সকার মৃত্যুর খবর পাওয়ার পর ওর সেই চাচাতো ভাই আর তার স্ত্রী কেন আসেনি। জবাবে অদ্ভুত এক খবর শোনালো তদন্তকারী অফিসার ইন্সপেক্টর ব্রাসি। নেভাল ডক ইয়ার্ডে দুষ্কর্মের সন্দেহে আটক করা হয়েছে ওই দম্পতিকে। ওরা নাকি আসলে শরণার্থীর ছদ্মবেশে ঢুকেছিল ইংল্যান্ডে, কিন্তু তারপরই একটা নেভাল বেইসে চাকরি পাওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করেছে। পুলিশের সন্দেহ খাতায় উঠে যায় ওই দুজনের নাম। খোঁজখবর নিয়ে জানা যায় ওদের কাছে যে পরিমাণ টাকা থাকা স্বাভাবিক তার চেয়ে অনেক বেশি আছে। কিভাবে, তার কোনো সন্তুষ্টজনক ব্যাখ্যা নেই তাদের কাছে। পোলন্সকারের ব্যাপারে বিস্তারিত তথ্য নেই পুলিশের কাছে। শুধু এতটুকু জানা গেছে ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করত সেও। খুব সম্ভব সেও ছিল শত্রুপক্ষের একজন এজেন্ট। পুলিশের অনুমান নিজের আসল পরিচয় গোপন করার জন্য মানসিক ভারসাম্যহীনতার ভান করেছিল সে। পুলিশি তদন্তের সময় যখন ডাকা হলো মিসেস স্প্রটকে, সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ল সে। কাঁদতে কাঁদতেই বলল, বিশ্বাস করুন, ইচ্ছার বিরুদ্ধে জঘন্য কাজটা করতে হয়েছে আমাকে। বিশ্বাস করুন, ওই মহিলাকে খুন করার একটু ইচ্ছা ছিল না আমার। আমি যা করেছি তা শুধু আমার মেয়ে বেটির জন্য করেছি। ওই মহিলাকে যদি গুলি না করতাম তখন বেটিকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিত সে। গুলি করা ছাড়া ওই পাগলিটাকে থামানোর আর কোনো কায়দা ছিল না তখন। কিন্তু তারপরও বিশ্বাস করুন, কিভাবে হাতে নিলাম পিস্তলটা, কিভাবে গুলি চালালাম, কিছুই মনে করতে পারছি না। আমি আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম তখন। আগ্নেয়াস্ত্র চালানো শিখেছেন কোথায়? জিজ্ঞেস করলেন করোনার। কোথাও শিখিনি। আমি কোনো আগ্নেয়াস্ত্র চালাতে পারি না। গ্রামে নৌকা বাইচের সময় মেলা হয়, সেখানে বুথে ইয়ারগান চালানোর ব্যবস্থা থাকে। শুধু সেখানে। তখন পাহাড়ের উপর
এত ভালো গুলি করলাম কিভাবে নিজেও বলতে পারবো না। মৃত মহিলার সঙ্গে পূর্ব পরিচয় ছিল আপনার? না, আগে কখনো দেখিনি ওকে। আমার ধারণা মহিলা বদ্ধ পাগল, কারণ আমাকে বা বেটিকে কখনো দেখেনি সে। অন্য কোনো পুলিশ শরণার্থীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে কখনো আপনার? ঠিক দেখা সাক্ষাৎ হয়নি, তবে ওদের জন্য কাজ করেছি আমি। কাজ, ম্যাডাম? কাপড় সেলাই করে পুলিশ শরণার্থীদের মধ্যে বিতরণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল একবার। সেটাতে অংশ নিয়েছিলাম আমি, কিন্তু তখনও কোনো পুলিশের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, দেখা করিও নি। পরে সাক্ষী কমান্ডার হেডক। কিডন্যাপারকে ফলো করার জন্য কি কি করেছেন তিনি বিস্তারিত জানালেন। শেষ পর্যন্ত কি হয়েছে তাও বললেন। তার মানে আপনি নিশ্চিত ওই পুলিশ মহিলা আরেকটু হলে লাফ দিত পাহাড়ের উপর থেকে? বললেন করোনার। হয় সে নিজে লাফ দিত, নয়তো নিচে ছুঁড়ে ফেলে দিত বাচ্চাটাকে। ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছিল ওর চেহারা। ওর সঙ্গে কথা বলা, ওকে বোঝানো, এসব অসম্ভব হয়ে গিয়েছিল তখন। আমি বলবো না ওকে গুলি করে মারাটা ঠিক কাজ হয়েছে, কিন্তু এটা স্বীকার করার চেয়ে আর কোনো উপায় নেই। কাউকে না কাউকে কিছু না কিছু করতেই হতো। মহিলার পায়ে গুলি করে ওকে খোঁড়া বানিয়ে দেওয়া যায় কি না সে কথা ভেবেছি আমি নিজে, কিন্তু সে তখন বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করছিল। যদি গুলি করতাম আর যদি নিশানা ফসকে যেত, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে কি না ভেবে ইতস্তত করছিলাম। কিন্তু মিসেস প্রট ঝুঁকি নিয়ে দ্বিধা করেননি, এবং আমি বলবো তিনি ঝুঁকিটা নিয়েছেন বলেই নিজের মেয়েটার জীবনটা বাঁচাতে পেরেছেন। কথাটা শুনে আবার কাঁদতে শুরু করলেন মিসেস প্রট। টাপেন্স ওরফে মিসেস ব্ল্যানকেনশপকে বেশি কিছু বলতে হলো না। কমান্ডার হেডক যা যা বলেছেন প্রায় সেগুলোরই পুনরাবৃত্তি করল সে। মিস্টার মিডোজ, টমির দিকে তাকালেন করোনার। যা ঘটেছে সে ব্যাপারে কমান্ডার হেডক আর মিসেস ব্ল্যানকেনশপের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? জি, আমার তখন ওই মহিলাকে এত বেশি খ্যাপা মনে হচ্ছিল যে ওর কাছে যাওয়ার কোনো বুদ্ধি বের করতে পারছিলাম না। আমার মনে হয় বেটিকে নিয়ে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল মহিলার মনে। জুরিকে বোঝাতে সক্ষম হলেন করোনার। ঘটনাক্রমে মিসেস প্রটের হাতে মারা পড়েছে ভ্যাঙ্গা পোলোনস্কা, এবং যা করেছে তা আসলে করতে বাধ্য হয়েছে মিসেস প্রট। যুক্তি এবং সাক্ষ্য গ্রহণের কারণে খুনের অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেল মিসেস প্রট। কিন্তু বেটিকে কেন কিডন্যাপ করতে গেল পোলোনস্কা সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেল না। হতে পারে ইংল্যান্ড সম্পর্কে যে ঘৃণা পোষণ করত সে, অপহরণটা তারই বহিঃপ্রকাশ। সেলাই করে যেসব কাপড় পাঠানো হয়েছিল পুলিশ শরণার্থীদের কাছে, সেগুলোর বেশিরভাগ পকেটে যিনি সেলাই করেছেন তার নাম ঠিকানা লেখা ছিল। খুব সম্ভব সেরকম কোনো পকেট থেকে মিসেস প্রটের খোঁজ পায় পোলোনস্কা। পরে বেটিকে যখন দেখতে পায় ওর মায়ের সঙ্গে, অপহরণের সিদ্ধান্তটা গ্রহণ করে। রায় ঘোষিত হল, মেয়েকে বাঁচানোর জন্য কিডন্যাপারকে খুন করেছে মিসেস প্রট। বেকসুর খালাস পেয়ে গেল সে। ভ্যান্ডা পোলোনস্কার হত্যাকাণ্ডের রায় যেদিন ঘোষিত হল, তারপর দিন সনসুসির বাইরে এক জায়গায় দেখা করল টমি আর টাপেন্স। ওই পুলিশ মহিলা আরেকটু রহস্য হয়ে থাকলো আমাদের কাছে, মন্তব্য করল টমি। হ্যাঁ, বলল টাপেন্স। ওর চাচাতো ভাই অত টাকা পেল কোত্থেকে তা ভেবে আশ্চর্য লাগছে আমার। ঘটনা কোন দিকে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। প্রথমে কার্ল ভন ডেনিম, ধীরে ধীরে বলল টাপেন্স, তারপর ভ্যান্ডা পোলোনস্কা। কি মনে হয় তোমার, একসঙ্গে কাজ করছিল ওরা? খুব সম্ভব, ওদেরকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখেছি আমি। তার মানে বেটিকে কিডন্যাপ করার বুদ্ধি কার্ল ভন ডেনিমেরই মনে হয়। কিন্তু বেটিকে কেন? বেটিকে কেন মানে বেটিকে কিডন্যাপ করার দরকার হলো কেন? মিস্টার স্পট আর মিসেস স্পট আসলে কারা? যতদূর জানি মিস্টার স্পট সামান্য একজন কেরানি। যদি টাকার প্রয়োজনে কিডন্যাপ করা হয়ে থাকে বেটিকে, তাহলে আমি বলবো সম্পূর্ণ উদ্ভূত একটা কাজ করা হয়েছে।
পোলোনাস্কার চাহিদা মতো টাকা দিতে পারতেন না মিস্টার স্পট। আরও কথা আছে, মিস্টার বা মিসেস স্পটের কেউই সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না, ফলে তাদের সন্তানকে তুলে নিয়ে গিয়ে গোপন খবর আদায় করার কোনো সম্ভাবনাও নেই। জানি, সেজন্যই তো কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। অপহরণের ব্যাপারে মিসেস স্পট কি কিছু বলেছে? একটা মুরগির মাথায় যে পরিমাণ মগজ থাকে, ওই মেয়ের মাথায় তাও আছে কিনা সন্দেহ। বেটি ছাড়া দুনিয়ার আর কিছুই ওর কাছে আগ্রহ নেই, কোনো কিছুই নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা নেই। কিডন্যাপিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, বলেছে ওসব করাই নাকি জার্মান এজেন্টদের কাজ। বোকার কাকে বলে? জার্মান কি ওদের কোনো এজেন্টকে খামাখা পাঠায় কোনো জায়গায়? বেটিকে কিডন্যাপ করার সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলে জীবনেও করবে না ওই কাজটা। আচ্ছা, এরকম কি হতে পারে আসলে খুবই গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে মিসেস স্প্রটের কাছে, অথচ সে ব্যাপারে নিজেই জানে না সে, অথবা জানলেও না জানার ভান করছে? কাউকে কিচ্ছু বলবেন না। মিসেস স্প্রটের রুমের মেঝে থেকে পাওয়া নোটের কিছু কথা আত্মরাচ্ছেন টমি। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন। কেন যেন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে কথাগুলো। বেটিকে কিডন্যাপের উদ্দেশ্য যদি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়, তাহলে কোনো সন্দেহ নেই মিস্টার অথবা মিসেস স্প্রটকে গুরুত্বপূর্ণ কিছু জানানো হয়েছে। আবার এমনও হতে পারে গুরুত্বপূর্ণ কিছু একটা রাখা হয়েছে তাদের যে কোনো একজনের কাছে। তাদের জীবন এতই গতানুগতিক যে তাদেরকে সন্দেহ করার কথা কল্পনাও কেউ করবে না। একটু বেশি হয়ে যাচ্ছে না অনুমানটা? হচ্ছে, অস্বীকার করব না, কিন্তু গুপ্তচর পাকড়াও করতে এসেছি আমরা। সাধারণ মানুষের মুখোশ পরে কুকর্মটা কে করেছে সে ব্যাপারে অনুমান করা ছাড়া নিশ্চিত হওয়ার উপায় কি? মিসেস স্প্রটকে কি ওর মাথাটা একটু খাটাতে বলেছিলাই? বলেছিলাম, কিন্তু অপহরণের ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না সে। বেটিকে ফিরে পাওয়া গেছে এবং সেটাই ওর জন্য আসল কথা। তাছাড়া আমার মনে হয় নিজ হাতে গুলি করে একটা মানুষ খুন করার জন্য এখনও অনুতপ্ত সে। এখনও বোধহয় ভুলতে পারছে না দুঃসহ স্মৃতিটা। তাই ওর ব্যাপারে ওকে কিছু বললে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটা আসলে অদ্ভুত, মনে মনে বলল টমি। মুখে বলল, মেয়েরা যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তখন কি করতে পারে তা কল্পনাও করা অসম্ভব। কেন বলে কথাটা? কথা নেই বার্তা নেই একটা পিস্তল হাতে নিয়ে বেরিয়ে পড়ল মিসেস স্প্রট। কমান্ডার হেডেকের মতো একটা মানুষ যেখানে গুলি করতে দ্বিধা করছে, সেখানে সে গুলি করতে সক্ষম হলো পোলোনস্কার মাথায়, অথচ ইয়ারগান ছাড়া আর কোনো আগ্নেয়াস্ত্র চালায়নি কখনো। ভাবা যায়? আমার মনে হয় সেদিন যদি পুরো একটা রেজিমেন্টের উপর গুলি চালানোর দরকার হতো তাহলে তাই করত ও। ওকে খুনের অভিযোগ থেকে রেহাই দিয়ে ঠিক কাজই করেছেন করোনা। কারণ বেচারির মাতৃস্নেহ নাড়া দিয়েছে আমাকে, গুলি করে পোলোনাস্কারকে মেরেছে সে, আর সেটাই বড় হয়ে গেছে আমাদের সবার কাছে। অথচ রাস্তা থেকে একটা কুকুরের বাচ্চা তুলে নিয়ে এসে দেখো ওটার মা কী করে। একটা কুকুর যদি ওটার বাচ্চার জন্য যার পণ্যায় হিংস্র হতে পারে, তাহলে মানুষ কি সেরকম আচরণ করতে পারে না? চুপ করে আছে টমি। পুরো ব্যাপারটা নিয়ে যত ভাবছে সব কিছু তত তালগোল পাকিয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। টাপেন্স বলল, ওই মহিলাকে জানি না কেন প্রথম যেদিন দেখেছি সেদিনই পরিচিত বলে মনে হয়েছে আমার। কার কথা বলছো? ভ্যান্ডা পোলোনাস্কা? হ্যাঁ। আগে কোথাও দেখেছো ওকে? না, আমি নিশ্চিত। পোলোনাস্কা মিসেস প্যারেন্না অথবা শিলার মতো না? মিসেস প্যারেন্নার কথা বলে ভালো করেছ। মিসেস স্প্রটের রুমের মেঝেতে যে নোট পাওয়া গেছে, আমার মনে হয় সেটাতে কিছু একটা ঘাপলা আছে। কীরকম ঘাপলা? ওই নোট দিয়ে এক টুকরো পাথর মুড়িয়ে টুকরোটাকে ছুঁড়ে দেওয়া হয়েছে জানালা দিয়ে। আমার মনে হয় কথাটা ঠিক না। আমার ধারণা নোটটা কেউ একজন আগে থেকে রেখে এসেছিল মিসেস স্প্রটের ঘরে, যাতে ওটা সহজেই নজরে পড়ে ওর। আমার ধারণা কাজটা মিসেস প্যারেন্নার।
তার মানে মিসেস প্যারেন্না, কার্ল, পোলোনাস্কা সবাই একসঙ্গে কাজ করছিল? হতে পারে। বেটি কিডন্যাপ হওয়ার পর মিসেস প্যারেন্না কীভাবে তেরে ফুরে হাজির হয়েছেন মনে আছে? তিনি যে সনসুশির বাইরে দাঁড়িয়ে অবস্থান করে তখন সবুজ সংকেত দিচ্ছিলেন না পোলোনাসকে? নিশ্চিত হচ্ছে কি করে? মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছিলেন, পুলিশকে ফোন না করে বরং আইন নিজের হাতে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আমাদেরকে। মেজর ব্লেচলির ব্যাপার কী ধারণা তোমার? মেজর ব্লেচলি? না, তাকে সন্দেহ হয় না আমার। সবার আগে তিনিই কিন্তু পুলিশকে ফোন করার কথা বলেছেন, পুলিশের সাহায্য নেওয়ার কথা বারবার বলেছেন তিনি। আস্তে আস্তে মাথা ঝাঁকাচ্ছেন টাপেন্স। কিন্তু বেটিকে কিডন্যাপ করা হলো কেন? জবাব দিল না টমি। পুলিশ শব্দটা লেখা একটা গাড়ি দাঁড়িয়ে আছে সনসুশির বাইরে। আত্মচিন্তায় ডুবে আছেন টাপেন্স, তাই গাড়িটা দেখল ঠিকই, কিন্তু খেয়াল করতে পারল না। বাড়ির ভিতরে ঢুকল সে, সিঁড়ি বেয়ে উঠেছে নিজের ঘরে। ল্যান্ডিংয়ের দরজার কাছে দাঁড়িয়ে আছে লম্বা এক ছায়ামূর্তি। কিছুটা চমকে উঠল টাপেন্স, কিন্তু পর মুহূর্তে চিনতে পারল মানুষটাকে। শিলা, ডাকল সে। কাছে এলো মেয়েটা। এবার ওর চেহারা আরও ভালো মতো দেখতে পাচ্ছে টাপেন্স। মেয়েটার চোখ সবসময় যেন জলজল করত, কিন্তু আজ করছে না। ওর চেহারায় গাঢ় বিষাদের ছাপ। আপনি এসেছেন, ভালো হয়েছে, ভালো লাগলো, বলল শিলা। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? কালকে পুলিশ গ্রেফতার করেছে। কি? মাথা ঝাঁকালো শিলা। অবদমিত আবেগে কাঁপছে ওর ঠোঁট, ছলছল করছে দুই চোখ। টাপেন্স টের পেল, গুপ্তচর হিসাবে কার্ল আর শিলার সহকর্মী হোক না হোক, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। বুকের ভেতরটা কেমন টনটন করে উঠল টাপেন্সের। আমি এখন কি করব? জিজ্ঞেস করল শিলা। মানে? বলা মাত্র বুঝতে পারল টাপেন্স প্রশ্নটা বোকার মতো হয়ে গেছে। পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন দেখা হবে না আমাদের, বলে কিছুক্ষণ ফোঁপালো শিলা। তারপর চেঁচিয়ে বলল, কি করব আমি, কি করব? ওর হাঁটু দুটো যেন আপনা আপনি ভাঁজ হয়ে গেল। বসে পড়ল সে, ভেঙে পড়ল কান্নায়। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে টাপেন্স। হয়তো ওকে স্রেফ আটকে রাখার জন্য নিয়ে যাচ্ছে পুলিশ, আবার হতে পারে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। শিলা, একটা কথা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, লোকটা জার্মান এবং ওর দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের দেশ। চোখের পানি মুছল শিলা। এখন ওর ঘর সার্চ করছে পুলিশ। এত ঘাবড়ানোর কি আছে? পুলিশ যদি ওর ঘরে কিছু না পায় তাহলে? পুলিশ ওর ঘরে কিছুই পাবে না, ওর ঘরে সন্দেহজনক কিছুই নেই। ওর ঘরে কি আছে না আছে তা জানি না আমি, তুমি জানো? আমি আমি কিভাবে জানব? শিলার দিকে তাকিয়ে আছে টাপেন্স। মেয়েটার চেহারায় যে বিস্ময় দেখা যাচ্ছে তা নিখাত বলে মনে হচ্ছে ওর কাছে। বলল, লোকটা যদি নিরপরাধ হয় তাহলে? তাতে কি আসে যায়? ওর বিরুদ্ধে কেস দাঁড়া করাবে পুলিশ। দেশের স্বার্থে যে কোনো কিছু করতে পারে ইংরেজ পুলিশ, মা তাই বলে। তোমার মা যা বলেন তাই কি ঠিক? তিনি কি কখনো কোনো ভুল কথা বলেননি? দেশের স্বার্থে যে কোনো কিছু করতে পারে ইংরেজ পুলিশ, আমার মনে হয় না কথাটা ঠিক। আপনার কথা আমি বিশ্বাস করলাম। কিছু মনে করো না, দেখা যাচ্ছে তুমি খুব বিশ্বাসপ্রবণ। কালকে বিশ্বাস করে কোনো ভুল করনি তো? আপনিও কি ওর বিপক্ষে? অথচ আমি ভেবেছিলাম আপনি পছন্দ করেন ওকে। সেও তো তাই মনে করে। শিলা, তোমার ভুলটা কোথায় হচ্ছে জানো? তুমি কাকে পছন্দ করো না করো তার সঙ্গে বাস্তবে কি ঘটেছে তা গুলিয়ে ফেলছো। বারবার ভুলে যাচ্ছ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছে আমাদের দেশ, আর যুদ্ধ করা মানেই হাতে রাইফেল নিয়ে রণাঙ্গনে যাওয়া না। যুদ্ধের পদ্ধতি অনেক বদলে গেছে। গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে তা জায়গা মতো সরবরাহ করাও এখন যুদ্ধের পর্যায়ে পড়ে। এখন রণাঙ্গনে না গিয়েও যুদ্ধ করা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন কার্ল একজন গুপ্তচর? না না, আমি তা বলছি না। আমি যা বলতে চাচ্ছি তা হলো পুলিশের হয়তো সেরকম সন্দেহ হয়েছে।
অসম্ভব। সেটা তোমার দৃষ্টিতে, এখানকার পুলিশের দৃষ্টিতে না। অসম্ভব। আবার বলল শিলা, কালকে আমি চিনি, ওর মনটা কেমন জানি। সারা দুনিয়ার একটা মাত্র বিষয়ের উপর ওর সমস্ত মনোযোগ, বিজ্ঞান। কাজ ছাড়া আর কিছুই বোঝে না সে। এখানে কাজ করতে দেওয়ার জন্য ইংল্যান্ডের প্রতি কৃতজ্ঞ। তারপরেও লোকে যখন ওকে জার্মান বলে গালি দেয় তখন অপমানিত বোধ করে, নাৎসিদের ঘৃণা করে। বিশ্বাস করে যতদিন আছে ওরা ততদিন শান্তি আসবে না জার্মানিতে, শান্তি আসবে না পুরো পৃথিবীতে। এসব লোকটার অভিনয় হতে পারে শিলা। টাপেন্সের দিকে ভৎসনার দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো শিলা। তার মানে আপনি আসলে মনে করেন কার্ল একজন গুপ্তচর? না, আমি তা মনে করি না, তবে কার্ল যদি সত্যি তা হয় তাহলে আমি আশ্চর্য হব না। উঠে দাঁড়ালো শিলা, চলে যাওয়ার জন্য ঘুরল। সিঁড়ির কাছে পৌঁছে থেকে থমকে দাঁড়িয়ে গেল। ভুল হয়েছে আমার, সাহায্য চাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আসলে বিরক্ত করেছে আপনাকে, দুঃখিত। সাহায্য? আমি কি সাহায্য করতে পারবো তোমাকে? আপনার পরিচিত অনেক লোক আছে। আপনার এক ছেলে আছে সেনাবাহিনীতে, আরেকজন নৌবাহিনীতে। কয়েকবার আপনাকে বলতে শুনেছি প্রভাবশালী লোকজনের সঙ্গে খাতির আছে আপনার। ভেবেছিলাম তাদের কাছে যাবেন আপনি, কার্লের ব্যাপারে কিছু করবেন। এই সময় তাদের কাছে যাওয়া সম্ভব না, আর গেলেও তারা কিছু করতে পারবেন কিনা সন্দেহ। তার মানে সব আশা শেষ? যেন হাহাকার করে উঠল শিলা। পুলিশ নিয়ে যাবে কার্লকে, প্রথমে কয়েকদিন বন্দি করে রাখবে, তারপর একদিন খুব ভোরে ওকে বের করবে জেলখানা থেকে, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে একটা দেয়ালের সামনে, তারপর গুলি করে মারবে ওকে। সিঁড়ি বেয়ে দুধদার করে নেমে গেল শিলা। পিয়ারের এক কোনায় বসে থাকা জেলে লোকটা ছিপ ফেললেন পানিতে। ছিপটা এদিক ওদিক দুলিয়ে পছন্দ মতো জায়গা নেয়ার চেষ্টা করছেন ফাতনা। তার পাশে দাঁড়িয়ে থাকা টমি বলল, কার্ল ডেনিমের জন্য খারাপ লাগছে আমার। কিছু করার নেই, শত্রুর দেশে ভোদর আর ইঁদুরদের পাঠায় না কেউ। আমরা জানি শত্রুর দেশে সবসময় পাঠানো হয় সাহসী মানুষদের। যাই হোক, কেস মোটামুটি শেষ, সব কিছু প্রমাণিত হয়ে গেছে। আপনি বলতে চাচ্ছেন কোথাও কোনো সন্দেহ নেই? না, কোথাও কোনো সন্দেহ নেই। কার্লের রাসায়নিক ফর্মুলা ঘেঁটে পাওয়া গেছে কয়েকজন মানুষ নামের একটা লিস্ট। ওদের কাছে যাওয়ার ইচ্ছে ছিল লোকটার, ওদেরকে ফ্যাসিবাদী আদর্শে উদ্বুদ্ধ করার ইচ্ছে ছিল। শুধু তাই না, এমন একটা রাসায়নিক বিক্রিয়ার উদ্ভাবন করেছে সে, যা যদি সার উৎপাদনের সময় ব্যবহার করা হয় এবং সেই সার যদি জমিতে দেওয়া হয় তাহলে একের পর এক খাদ্যশস্য নষ্ট হয়ে যাবে। ওকে ফাঁসানো হয়নি তো? হাসলেন মিস্টার গ্রান্ট। না না, হয়নি, কারণ ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে আমরা। জানতে পেরেছি এক জাতের গোপন কালি সরবরাহ করা হতো ওর কাছে। গুপ্তচরদের ওয়েস্ট কোর্টের বোতামে অনেক কিছু থাকে, কিন্তু কার্লের সব ভেলকিবাজি লুকানো ছিল ওর জুতোর ফিতায়। যখনই দরকার হতো ফিতা খুলে পানিতে ডুবাতো সে। জানা না থাকলে ওকে সন্দেহ করার কোনো উপায়ও নেই। ফিতা খুলে পানিতে ডুবানোর কথাটা যেন গেঁথে থাকলো টমির মাথায়। পরে যখন দেখা হলো টপেন্সের সঙ্গে, কথাটা বলল ওকে, সঙ্গে সঙ্গে টপেন্স বলল, জুতার ফিতা? এবার বুঝতে পেরেছি। কি? কেন কিডন্যাপ করা হয়েছিল বেটিকে? বুঝে গেছি। আমার জুতা থেকে ফিতা খুলে পানিতে ডুবিয়েছিল মেয়েটা। তখন ভেবেছিলাম ওর মনে যা এসেছে তাই করেছে, কিন্তু এখন বুঝতে পারছি কাজটা আসলে করতে দেখেছিল কার্লকে। পরে সুযোগ পেয়ে অনুসরণ করেছিল লোকটাকে। খুব সম্ভব কথাটা জেনে গিয়েছিল কার্ল। যেভাবেই হোক, তাই নিজের নিরাপত্তার জন্য ভ্যান্ডা পোলোনাসকে দিয়ে কিডন্যাপ করায় বেটিকে। একটা ব্যাখ্যা পাওয়া গেল তাহলে। সব কিছু যখন খাপে খাপে মিলতে শুরু করে তখন ভালোই লাগে। তারপরও কাজ চালিয়ে যেতে হবে আমাদেরকে।
কারণ কাজ এখনও শেষ হয়নি। মাথা ঝাঁকালো টাপেন্স। টমি বলল, 5th কলাম যদি কোনো শেকল হয়, তাহলে আমার মতে কার্ল ভন ডেইনিম সেটার একটা অংশ মাত্র, আর মিসেস প্যারেন্না সেটার উৎসমুখ। কার্লকে পাকড়াও করা গেছে সহজেই, কিন্তু মিসেস প্যারেন্নাকে মুঠোর ভিতর আনা অত সহজ হবে না। মহিলা গভীর জলের মাছ। কি মনে হয় তোমার? তিনি শিলাকে যদি বাদ দেই, তাহলে তোমার প্রশ্নের জবাব হ্যাঁ। মেয়েটাকে বাদ দিতে পারো। কার্ল গ্রেফতার হওয়ার সময় যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে, তারপর তার উপর আর সন্দেহ থাকার অবকাশ নেই। দীর্ঘশ্বাস ফেলল টমি। মেয়েটার কপাল খারাপ, একমাত্র আপনজন বলতে আছে ওর মা। আমার সন্দেহ করছি ভদ্রমহিলাকে। এক জার্মানকে কপাল দোষে ভালোবাসল সে, তাকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। এ ব্যাপারে আমাদের কি করার কিছু আছে বলো? আমাদের যা করার আছে তা হলো সম্পূর্ণ নিশ্চিত না হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়া। অথবা অ্যান যদি অন্য কেউ হয়, তাহলে বাড়াবাড়ি রকমের অবিচার করা হয়ে যাবে শিলার উপর। কি ব্যাপার? টাপেন্সের কণ্ঠে কিছুটা হলেও সন্দেহ। শিলার প্রতি তোমার মন একটু বেশি নরম বলে মনে হচ্ছে। মোটেও না, আমি যা বলেছি ন্যায় বিচারের খাতিরে বলেছি। আজ বিকেলে আলবার্টের আসার কথা। ওকে মিসেস প্যারেন্নার পিছনে যত জলদি সম্ভব লাগিয়ে দেওয়ার ইচ্ছে আছে আমার। ভালো, মিসেস প্যারেন্নাকে নিয়ে কেউ যদি ব্যস্ত থাকতে পারে, তাহলে আমিও অন্য কিছুতে মনোযোগ দিতে পারি। কি সেটা? গল্ফ। সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার, ম্যাডাম। খুশি খুশি কণ্ঠে বলল আলবার্ট। লোকটা মাঝবয়সী, চর্বি জমতে শুরু করেছে শরীরের জায়গায় জায়গায়, কিন্তু তারপরও কিশোর সুলভ চপলতা বিদায় নেয়নি ওর মন থেকে। আজ থেকে অনেক বছর আগে টমি টাপেন্সের সঙ্গে নিয়মিত যোগ দিত সে বিভিন্ন রোমহর্ষক মিশনে। সেসব দিনের কথা ভেবে রোমাঞ্চিত বোধ করছে। তোমার বউ বাচ্চা কেমন আছে? জিজ্ঞেস করল টাপেন্স। ভালো। তোমাকে এখানে ডেকে এনে ঝামেলায় ফেললাম না তো? মোটেও না ম্যাডাম, শুধু বলে দিন কিভাবে ওদেরকে চাকা পাংচার করে দিয়ে ওদের যাত্রা ব্যাহত করতে হবে। দেখবেন ঠিক ঠিক করে ফেলবো কাজটা। আপনাকে এবং ক্যাপ্টেন বেরেসফোর্ডকে সাহায্য করার জন্য আমি সবসময় প্রস্তুত। খুব ভালো। কি করতে হবে তোমাকে বুঝিয়ে বলছি। মেজর ব্লেসলিকে কতদিন ধরে চেনেন আপনি? জিজ্ঞেস করে টি মানে গলফ খেলার উঁচু যে জায়গা থেকে বলটাকে গর্তের দিকে ঠেলে দেওয়া হয়, সেখান থেকে নামল টমি। ওর বলটা গর্তের দিকে এগিয়ে যাচ্ছে দেখে খুশি লাগছে ওর। কাঁধে ক্লাপ তুললেন কমান্ডার হেইডক। ব্লেসলি, দাঁড়ান একটু ভেবে দেখি। 9 মাস হবে সম্ভবত। গত শরতে এখানে এসেছেন তিনি। আপনার বন্ধুর বন্ধু, তাই বলেছিলেন না তার ব্যাপারে? বলেছিলাম নাকি? হেডককে দেখে মনে হচ্ছে আশ্চর্য হয়ে গেছেন। না, মনে হয় না সেরকম কিছু বলেছিলাম। আমার মনে হয় এখানে এই ক্লাবে মেজরের সঙ্গে দেখা হয়েছিল আমার। তিনি একজন রহস্যময় মানব, না? এবার আসলেই বিস্মিত হলেন কমান্ডার। রহস্য মানব? ব্লেসলি? তার কণ্ঠে অবিশ্বাস। ব্লেসলিকে কেন রহস্য মানব বলে মনে হচ্ছে আপনার? ওর মধ্যে রহস্যের কি দেখলেন? আমি বরং বলবো লোকটা গতানুগতিক। সেনাবাহিনীর লোকরা যেরকম হয় সাধারণত সেরকমই। কে যেন বলল আমাকে। বাকি কথা না বলে খেলায় মনোযোগ দিল টমি। 3টা খেলেছে, আরও 2টো বাকি আছে। সন্তুষ্টির টের পাওয়া যাচ্ছে কমান্ডারের কণ্ঠে, কারণ এই হোল জিতেছেন তিনি। ঠিক কী রহস্যের কথা বোঝাতে চেয়েছেন আপনি বলুন তো? অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো টমি। কেউ মেজর ব্লেসলির ব্যাপারে বেশি কিছু জানে না। রাগবি শায়ারে ছিলেন এক সময় তিনি। আপনি ঠিক জানেন?
না মিডোস, কি হয়েছে আসলে বলুন তো, কোনো সমস্যা? না না বলেই চুপ হয়ে গেল টমি। খরগোশ ছেড়ে দিয়েছে সে, এবার কমান্ডারের মন শিকারী কুকুর হয়ে পিছু ধাওয়া করবে ওটার। কিছুক্ষণ চুপ করে থাকার পর হেইডক বললেন, আপনি বলায় খেয়াল হলো মেজর ব্লেসলি লিয়া হ্যাম্পটনে আসার আগে তাকে কেউ চিনত? আমার পরিচিত সেরকম কেউ নেই এখানে আসলে। আশ্চর্য, তার পরিচিত কেউ ছিল না এখানে। সংস্কৃতিতে উঠার পর সবার সঙ্গে আস্তে আস্তে সখ্য গড়ে তুলেছেন তিনি। ব্যাপার কি বলুন তো? না, কোনো ব্যাপার না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করল টমি। আপনি আমাকে বলতে দ্বিধা করছেন মিডোস। মনে রাখবেন, এই শহরে যত রকম গুজব ছড়ায় তার সব আমার কানে আসে। শুধু তাই না, সব রকম মানুষের যাতায়াত আছে আমার বাড়িতে। মেজরের ব্যাপারে কি বলতে চাইছেন খোলাসা করে বলুন এবার। আসলে খোলাসা করে বলার মতো কিছু নেই। বাজে কথা বলবেন না মিডোস, আমি কচি খোকা না। মেজরের নামে কি বলা বলি করছে লোকে? তিনি একজন নতুন হান। যদি বলে থাকে তাহলে ফালতু বকছে ওরা। মেজর আমার আপনার মতো একজন ইংরেজ। জানি, শুধু তাই না, আগের কথার সঙ্গে মিল রেখে বলে চললেন, এখন আমাদের দেশে বিদেশে যারা আছে তাদের সবাইকে নজরবন্দি করার পক্ষে তিনি। মনে করে দেখুন, কালকে দেখলে অথবা ওই ছোকরার কথা শুনলে কতটা ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ও, কালের কথা যখন চলে এলো তখন বলেই ফেলি, চিফ কনস্টেবলের সঙ্গে দেখা হয়েছিল আমার। তিনি বলেছেন কার্লের বিরুদ্ধে নাকি এমন সব প্রমাণ পাওয়া গেছে যে হারামজাদাটা কম করে হলেও 12 বার ফাঁসিতে ঝোলানো যাবে ওকে। সে নাকি আমাদের পুরো দেশের পানি সরবরাহের ব্যবস্থায় বিষ ঢালার পরিকল্পনা করেছিল। শুধু তাই না, নতুন এক জাতের গ্যাস নিয়েও কাজ করছিল। জায়গা মতো যদি নিক্ষেপ করা যায় ওই গ্যাস বম, তাহলে শহরের পর শহর জনমানবহীন হয়ে যাবে মুহূর্তের মধ্যে, কারণ মারা পড়বে সবাই। আমি আসলে একজন মাত্র হানকে তাড়াতে পেরেছিলাম, কিন্তু ওর চেলা চামুন্ডারা যে শেকড় গড়ে তুলবে লিয়া হ্যাম্পস্টনে, ভাবতেও পারিনি। আবারও কিছুক্ষণ খেলা চলল। গুপ্তচর, কার্ল, হান, মেজর ব্লেসলি এসব আলোচনা থেকে দূরে থাকলেন হেইডক। টমি সেদি কিছু বলল না, এমনভাবে খেলছে যে সে যাতে প্রতিবার কমান্ডারই জিতেন, ফলে তার মন খুশিতে থাকবে, আর সেক্ষেত্রে তার মুখে লাগাম থাকার সম্ভাবনা থাকবে কম। খেলা শেষ হলো। হেডক বললেন, মেজরের ব্যাপারে মজার একটা গল্প জানা আছে আমার। কথাটা শেষ করতে পারলেন না, কারণ তাদের দিকে এগিয়ে আসছেন দুজন ভদ্রলোক। কাছে এসে গল্প জুড়ে দিলেন তারা। মেজরকে নিয়ে সেই মজার গল্পটা শোনা হলো না টমির। তারা চারজনে ফিরে এলেন ক্লাব হাউসে। একসঙ্গে ড্রিঙ্ক করলেন। হাতঘড়ি দেখলেন কমান্ডার, জানিয়ে দিলেন ফেরার সময় হয়েছে তার। টমিকে সাপার করে যাওয়ার আমন্ত্রণ জানালেন তিনি। রাজি হয়ে গেল টমি। খাওয়ার সময় স্মাগলার্স রেস্টের একটা ব্যাপার দেখে আশ্চর্য লাগলো টমির। ওয়েটারের দায়িত্ব পালন করছে একজন মাঝবয়সী পুরুষ ভৃত্য, যার কথাবার্তা আচার ব্যবহার পেশাদার ওয়েটারের মতোই। লন্ডনের রেস্টুরেন্টগুলোর বাইরে এরকম দেখা যায় না সচরাচর। লোকটা ঘরের বাইরে চলে যাওয়ার পর টমি বলল, নাম কি আপনার এই ওয়েটারের? অ্যাপলডোর। কপাল গুনে পেয়েছি ওকে। কিভাবে? পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম, ওটা দেখে ইন্টারভিউ দিতে এসেছিল সে। ওর রেফারেন্স দেখে আমি তখন এতই চমৎকৃত। অন্য আরও অনেকে এসেছিল, ওর চেয়ে অনেক কম বেতন চেয়েছিল কেউ কেউ, কিন্তু তাদের কাউকে চাকরি না দিয়ে অ্যাপলডোরকেই রেখে দিয়েছি। ওর মতো লোক পাওয়া যায় না সব সময়। হাসল টমি। অন্যান্য অনেক ক্ষতির পাশাপাশি আমাদের আরও একটা বড় ক্ষতি হয়েছে এই বিশ্বযুদ্ধ। জানেন কি জানি না। কি সেটা? ভালো ভালো রেস্টুরেন্টের মজার মজার খাবার মিস করছি আমরা। কিভাবে? বাবুর্চিদের বেশিরভাগই ছিল বিদেশি। হেসে ফেললেন হেডকো। টমির কাপে কফি ঢেলে দিলেন, তারপর নিজের কাপটা টেনে নিলেন। আস্তে আস্তে চুমুক দিচ্ছেন। টমি বলল, মেজরের সেই গল্পটা কি বলা যাবে এখন? কফির কাপ নামিয়ে রাখলেন হেডক। মুখ খুলতে যাবেন, এমন সময় খোলা জানালা দিয়ে দূরের সাগরের কিছু একটা নজরে পড়ল তার। সঙ্গে সঙ্গে নিচু গলায় বলে উঠলেন, হ্যালো হ্যালো,
ওটা কি দেখেছেন নাকি মিডোস? অদ্ভুত একটা আলো চমকাচ্ছে সাগরের বুকে। আমার টেলিস্কোপটা কোথায়? দীর্ঘশ্বাস ফেলল টমি। মেজরের সেই মজার গল্প যতবার শুনতে যাচ্ছে সে, ততবারই কোনো না কোনো বাধা আসছে। বাড়ির ভেতরে গিয়ে ঢুকলেন কমান্ডার। কিছুক্ষণ পর হাতে একটা টেলিস্কোপ নিয়ে বেরিয়ে এলেন। জানালার কাছে গেলেন। টেলিস্কোপটা চোখে লাগিয়ে দেখেছেন দূরের সাগর। কিন্তু বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে ফিরে এসে বসে পড়লেন টমির মুখোমুখি। কফির কাপে চুমুক দিয়ে বুঝলেন ঠান্ডা হয়ে গেছে ওটা। বিরক্তি দেখা গেল তার চোখে মুখে। গলা চড়িয়ে ডাকলেন অ্যাপেলডোরকে। এটো থালা বাসন সরিয়ে টেবিল পরিষ্কার করতে বললেন। ক্র্যামডি ম্যান্থ মানে পুদিনা পাতার রসের মতো স্বাদ বিশিষ্ট এক জাতের বৃষ্টি মদের বোতল সরিয়ে নেওয়ার সময় ঘটল দুর্ঘটনা। অসতর্ক অ্যাপেলডোরের হাতে ধাক্কা লেগে নড়ে উঠল বোতলটা। ছলকে উঠল ভিতরের পানীয়। বেশ কিছুটা মদ পড়ল টমির শার্টের হাতায় আর হাতে। সঙ্গে সঙ্গে তোতলাতে শুরু করলো অ্যাপেলডোর। সরি স্যার, সরি। রাগে যেন বিস্ফোরিত হলেন হেডক। আনারি বোকা কোথাকার, কি করলে এটা? তার চেহারা এমনিতে লালচে, রাগে পুরো লাল হয়ে গেছে এখন। সমানে গালমন্দ করছেন তিনি। ওদিকে সমানে ক্ষমা প্রার্থনা করছেন অ্যাপেলডোর। অপ্রস্তুত বোধ করছে টমি, যতটা না নিজের জন্য তার চেয়ে বেশি অ্যাপেলডোরের জন্য। কিন্তু হঠাৎ করেই বদলে গেল পরিস্থিতি। যেভাবে আচমকা রেগে গিয়েছেন কমান্ডার, সেভাবে শান্ত হয়ে গেলেন তিনি। স্বভাবসুলভ অকপট আন্তরিকতায় ফিরে এলো তার চেহারায়। আসুন, একটু পরিষ্কার হয়ে নিন, টমিকে বললেন তিনি। উঠে দাঁড়ালেন। খেয়াল রাখবেন, অ্যাপেলডোর বোধ হয় মেঝে নোংরা করে ফেলেছে। টমিকে পথ দেখিয়ে বাথরুমে নিয়ে গেলেন তিনি। বাথরুমটা বেশ ব্যয়বহুল। এখানে সেখানে অনেক গ্যাজেট, হাত আর শার্টের হাতা সময় নিয়ে সাবধানে ধুয়ে ফেলল টমি। যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত মিডোস, বাথরুম সংলগ্ন বেডরুম থেকে বলছেন হেডক। না না, দুঃখিত হওয়ার কি আছে? ওয়াশ বেসিনের কাছ থেকে সরে যাচ্ছে টমি। দুর্ঘটনার উপর কারো হাত নেই। কথাটা প্রমাণ করতেই যেন আবার ঘটল আরেকটা দুর্ঘটনা। কখন যেন নিজেও খেয়াল করেনি টমি, সাবানের একটা টুকরো ওর হাত ফসকে পড়ে গিয়েছিল মেঝেতে। সরে যেতে গিয়ে ওটার উপর পা পড়ল ওর। বাথরুমের মেঝেতে ব্যবহার করা হয়েছে পলিশ করা চকচকে লিনোনিয়াম। সাবান আর ওর পিচ্ছিল প্রলাপের কারণে যা হওয়ার ছিল তাই হলো। হঠাৎ করে টের পেল টমি। ব্যালে ড্যান্সারদের মতো নাচতে শুরু করেছে সে, কিন্তু ভঙ্গিটা হয়ে গেছে খ্যাপাটে। পিছলে গিয়ে বাথরুমের এক কোণা থেকে চলে গেল আরেক কোণায়। তাল সামলানোর জন্য দুহাত দুদিকে ছড়িয়ে দিয়েছে সে, আঁকড়ে ধরতে চাইছে কোনো কিছু। ওর ডান হাতটা গিয়ে পড়ল বাথটাবের ডান দিকের কলের উপর, আর বা হাতটা যেন থাবা চালল ছোট বাথরুম ক্যাবিনেটের এক কোণায়। পিঠ আর কোমরের একটা অংশ জুড়ে বাড়ি খেল বাথটাবের সঙ্গে। হুক থেকে খুলে মেঝেতে পড়ে গেল ছোট ক্যাবিনেটটা। ভেঙে চুরমার হয়ে গেল ওটার কাঁচ। দেয়াল থেকে খুলে গিয়ে একদিকে সরে গেল বাথটাব। নড়ে উঠল আশ্চর্য কোনো কায়দায় বানানো একটা আবর্তন কিলক। আলিবাবার গুহার দরজার মতো কিছু একটা সরে গেল এদিকে দেয়াল থেকে। বেরিয়ে পড়ল আবছা অন্ধকারে ঢাকা ছোট্ট একটা কুলিং কি। প্রচণ্ড ব্যথায় অসাড় হয়ে যাওয়ার কথা টমির, কিন্তু ব্যথা টেরি পাচ্ছে না সে, বরং যার পণ্যায় তাজ্জব হয়ে তাকিয়ে আছে ওই কুলিঙ্গির দিকে। ভিতরে দেখা যাচ্ছে ট্রান্সমিটিং ওয়্যারলেসের যন্ত্রপাতি। কমান্ডারের গলার আওয়াজ শোনা যাচ্ছে না আর। ঘাড় ঘুরিয়ে তাকালো টমি। বাথরুমের দরজায় দাঁড়িয়ে আছেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টমির দিকে। মুহূর্তের মধ্যে অনেক কিছু খেলে গেল টমির মাথায়। তার মানে কমান্ডার নিজে একজন গুপ্তচর। হাসি খুশি আমোদে রক্তিমাপ ওই চেহারার আসলে একটা মুখোশ। অকপট আর সদয় একজন ইংরেজের যে ভূমিকা পালন করছেন তিনি, তা আসলে অভিনয়। সবকিছু যেন খাপে খাপে মিলতে শুরু করল। যেন কোনো জাদুকর ভেলকেবাজি দেখিয়েছে, আর তার ফলে দর্শকের সামনে থেকে সরে গেছে রহস্যময়তার পর্দা। ধুঁকার উপর ধুঁকা। জার্মানরা লিয়া হ্যাম্পটনে প্রথমে পাঠিয়েছে হানকে। ওকে দিয়ে নিজের কাজের উপযুক্ত করে গড়ে তুলেছে এই কটেজ। সে কাজে বিদেশি শ্রমিকদের নিয়োগ দিয়েছিল হান। আসলে নিজের উপর আকর্ষণ করেছিল অন্যদের দৃষ্টি।
তারপর বিশ্বাসঘাতক ব্রিটিশ কমান্ডার হেইডককে দিয়ে ছোট একটা নাটক করিয়েছে। এখান থেকে নিজে বিতাড়িত হয়ে এই জায়গার দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছে ওই লোকের কাছে। নিলামে ওঠা বাড়ি কিনে নেয়ার নাম করে এতদিন আসলে নিরালায় নিভৃত্তে গুপ্তচরগিরি চালিয়েছে হেইডক। ওর কটেজের নিচে আছে গোপন খাঁড়ি, অনতি দূরে আছে প্রশস্ত সৈকত আর উন্মুক্ত সাগর, আর হাতের নাগালে আছে সনসুসি। তার মানে কমান্ডার হেইডক সেই অ্যান। টমি চেষ্টা করল যাতে ওর চেহারায় ফুটে ওঠে নিখাত বিস্ময়, কিন্তু তার বদলে সন্দেহের গাঢ় ছাপ পড়ল সেখানে, এবং সেটা দৃষ্টি এড়াল না কমান্ডার হেইডকের। কিন্তু নিজেকে সামলে নিতেও সময় লাগল না টমির। বুঝতে পারছে বেঁচে থাকতে হলে মাথামোটা লোকটাকে অভিনয় চালিয়ে যেতে হবে ওকে। পিঠ আর কোমরের ব্যথা এতক্ষণে টের পাচ্ছে সে, কিন্তু তা ভুলে গিয়ে হাসার চেষ্টা করল। বলল, আপনার বাড়িতে যতবার আসছি উত্তর আশ্চর্য হচ্ছে। আঙ্গুলের ইশারে দেখালো গোপন ওই কুলিঙ্গিটা। ওটা নিশ্চয় হানের অন্য কোনো গ্যাজেট। আগের দিন ওটা দেখাননি আপনি আমাকে। বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন হেইডক। এক চুল নড়ছেন না তিনি, কিন্তু চেপে রাখতে পারছেন না চোখ মুখের উত্তেজনা। বিশাল শরীর নিয়ে দরজা জুড়ে দাঁড়িয়েছেন। কারো পক্ষে এখন বাথরুমে ঢোকা অথবা সেখান থেকে বের হওয়া সম্ভব না। হাতাহাতি লড়াই শুরু হলে লোকটার সঙ্গে এটে ওঠা কঠিন হবে, ভাবল টমি। তাছাড়া অ্যাপেলডোর আছে, মনিব যা করতে বলবে তাই করবে সে নিশ্চয়ই। আরও কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন হেইডক। তারপর হঠাৎ শিথিল হলো তার শরীরটা। হেসে ফেললেন তিনি। আপনি ঠিক আছেন তো মিডোজ? কিছু মনে করবেন না। তখন দেখে খুব মজা লাগলো, ব্যালে ড্যান্সারের মতো হাত পা ছুটতে ছুটতে গিয়ে পড়ছেন বাথটাবের উপর। 1000 বার চেষ্টা করলেও ওভাবে পড়তে পারতাম কিনা সন্দেহ। নিন নিন, উঠে পড়ুন, আবার ঘরে আসুন। সাহায্য করতে লাগবে নাকি একাই পারবেন? মাথা নেড়ে বুঝিয়ে দিল টমি উঠতে পারবে সে। দাঁতে দাঁত চেপে কাজটা করতে হলো ওকে, কারণ পিঠের ব্যথাটা ভোগাতে শুরু করেছে ইতিমধ্যেই। হেইডকের পিছু পিছু বেরিয়ে এলো বাথরুম থেকে। টান টান হয়ে আছে ওর শরীরের প্রতিটা পেশি। কমান্ডারের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছে। অভিশপ্ত এই কটেজ থেকে নিরাপদে বের হতেই হবে টমিকে। যোগাযোগ করতে হবে মিস্টার গ্রান্টের সঙ্গে। সে কি হেইডককে ধোঁকা দিতে সক্ষম হয়েছে? কমান্ডারকে দেখে অথবা তার কথা শুনে কিন্তু মনে হচ্ছে না টমিকে সাহায্য করার কোনো পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। টমি ব্যথা পেয়েছে বুঝতে পেরে ওর কাঁধে বিশাল একটা হাত রেখেছেন তিনি। মেষপালক যেভাবে ভেড়া খেদিয়ে নিয়ে যায় সেভাবে টমিকে নিয়ে যাচ্ছেন সিটিং রুমের দিকে। ওর ঘরে ঢুকে ঘুরলেন তিনি, বন্ধ করে দিলেন দরজাটা। টমিকে নিয়ে গিয়ে বসলেন একটা সোফায়, নিজেও বসলেন পাশে। বললেন, একটা কথা বলার আছে আপনাকে। কণ্ঠটা বন্ধুত্বপূর্ণ, স্বাভাবিক, তবে কিছুটা অস্বস্তির ছোঁয়া বোধ হয়ে আছে। কমান্ডার খুব সম্ভব লজ্জা ও দ্বিধায় ভুগছেন। ব্যাপারটা অদ্ভুত, বলছেন হেইডক। আসলে অদ্ভুত। আপনাকে বিশ্বাস করে বলছি মিডোজ, দয়া করে কাউকে কিছু বলবেন না। যা শুনবেন তা ভুলে যাবেন। আর যদি তা না করতে পারেন তাহলে বেমালুম চেপে রাখবেন নিজের ভেতরে। বুঝতে পেরেছেন? মাথা ঝাঁকালো টমি। তীব্র কৌতূহলের অভিব্যক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করল চেহারায়। আরেকটু ঘেঁষে কাছে এলেন হেইডক। কেউ জানে না, কিন্তু আমি আসলে একটা গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছি। ভেতরে ভেতরে একটা চমক অনুভব করল টমি, কিন্তু চেহারাটা স্বাভাবিক রাখার চেষ্টা করল সে। আরও কৌতূহল ফুটিয়ে তোলার চেষ্টা করল সেখানে। আমি যে সংস্থার হয়ে কাজ করছি সেটার নাম শুনেছেন কিনা জানি না, ইন্টেলিজেন্স MI42BX। শুনেছেন নামটা? মাথা নাড়ল টমি। স্বাভাবিক, কারণ সংস্থাটা খুবই গোপন। সরকারের খুবই প্রভাবশালী কয়েকজন সংসদ সদস্য আর 2জন নামকরা মন্ত্রী ছাড়া আমাদের ব্যাপারে জানে না কেউই। যাই হোক, আমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এই অঞ্চলের এজেন্ট। এখান থেকে নির্দিষ্ট কিছু তথ্য জোগাড় করে সেগুলো জায়গা মতো পাঠানোই আমার কাজ। সেগুলো যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে ভয়াবহ কাণ্ড ঘটে যাবে। বুঝতে পেরেছেন? অবশ্যই অবশ্যই।
সুবোধ বালকের মতো মাথা নাড়ানোর চেষ্টা করছে টমি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন মিস্টার হেডক, কাউকে কিচ্ছু বলবো না আমি। না বললেই ভালো করবেন, কারণ আমার কাজ খুবই গুরুত্বপূর্ণ, পুরো ব্যাপারটাই খুবই গোপনীয়। তার বুঝতে বাকি নেই আমার। আপনার কাজ নিশ্চয়ই খুব রোমাঞ্চকর হবেই তো, গুরুত্বপূর্ণ খবর জোগাড় করা, তারপর সেগুলো জায়গা মতো পাঠানো। ইস, আপনার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে খুব ইচ্ছে করছে, কিন্তু আপনাকে নিশ্চয়ই কোনো প্রশ্ন করা যাবে না সে ব্যাপারে, তাই না? কমান্ডার মাথা ঝাঁকালেন। প্রশ্ন করলেও জবাব দেব না, দিতে পারবো না আসলে। আবারও বলছি, ব্যাপারটা খুবই গোপনীয়। ও হ্যাঁ, সরি, আসলে তখন বাথরুমে ওভাবে পা পিছলে পড়ে না যেতাম যদি, তাহলে কিছু মনে করবেন না। আমি আসলে কৌতূহল সামলাতে পারছি না কিছুতেই। আপনার কাজটা নিশ্চয়ই খুব বিপজ্জনক। বিরক্তির ছাপ পড়ল কমান্ডারের চেহারায়, মাথা ঝাঁকালেন তিনি। ইংল্যান্ডের প্রয়োজনে নিশ্চয়ই বেশ কয়েকবার জার্মানিতে যেতে হয়েছে আপনাকে? মেঘে ঢাকা আকাশের মতো কালো হয়ে গেল হেইডকের চেহারা। আবারও মাথা ঝাঁকালেন তিনি। টমির চোখের সামনে থেকে ততক্ষণে উধাও হয়ে গেছে কমান্ডার হেইডকের ব্রিটিশ নাবিকের চেহারাটা। চোখের সামনে এখন আর কোনো প্রোশান অফিসারকে দেখতে পাচ্ছেন না সে, বরং দেখতে পাচ্ছেন একজন জার্মান এজেন্টকে। বছরের পর বছর ধরে চেষ্টা করার ফলে ইংরেজদের মতো চলাচল আর আচার ব্যবহার শিখে নিয়েছে সে। যে লোক ইংরেজি ভাষাটা ইংরেজদের মতোই নিখুঁতভাবে বলতে পারে, উচ্চারণ শুনলে তাকে ভিনদেশি ভাববে না কেউই কখনো জানতে চাইবে না ব্রিটিশ নৌবাহিনীতে কবে কোথায় কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন ওই লোক। অথবা যে লোক একজন ইংরেজ হয়েও বিশ্বাসঘাতক। উঠে দাঁড়ালো টমি। অস্বস্তিকর এক অনুভূতি হচ্ছে ওর। আমি তাহলে এবার যাই, দেরি হয়ে গেছে অনেক। বাথরুমের ঘটনার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি আপনার কাছে, আর নিশ্চয়তা দিয়ে বলছি যা জানতে পারলাম তা কখনো ফাঁস করব না। কথাগুলো বলল ঠিকই, কিন্তু একই সঙ্গে ভাবছে, শয়তান লোকটা কি যেতে দেবে আমাকে? মনে হয় না। হঠাৎ যদি একটা পাঁচ হাঁকাই ওর চোয়ালে, তাহলে হয়তো। হলে বেরিয়ে এসেছে টমি। সদর দরজাটা খুলল। চোখের কোণা দিয়ে রান্নাঘরের আধ খোলা দরজাটার দিকে একটা নড়াচড়া দেখতে পেল এমন সময়। অ্যাপেলডোর রান্নাঘরে কি যেন করছে। পড়ছে বেরিয়ে এলো টমি। ওর সঙ্গে আছেন হেইডক। কথা বলছেন দুজনে। পরের শনিবারে আরেকটা গলফ ম্যাচের প্রস্তাব দিলেন হেইডক। আর কোনোদিন কোনো গলফ ম্যাচ খেলতে পারবে না শয়তান তুমি, মনে মনে বলল টমি। পরের শনিবার কখনোই আসবে না তোমার জীবনে। রাস্তা দিয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে কারা যেন। কথোপকথনের আওয়াজ আসছে। ঘাড় ঘুরিয়ে তাকালো টমি। দুজন লোক। দুজনের সঙ্গে অল্প বিস্তার পরিচয় আছে ওর। নিজের নিরাপত্তার কথা ভেবে হাতছানি দিয়ে ওদেরকে ডাকল সে। কাছে এলো লোক দুটো। ওদের সঙ্গে টুকটাক কথা বললেন হেইডক। টমিও এক দুটা কথা বলল। তারপর হ্যান্ডশেক করে বিদায় নিল কমান্ডারের কাছ থেকে। ওই দুজন লোকের সঙ্গে নেমে এলো রাস্তায়, হাঁটতে শুরু করল। ভাবছে বড় মাথা বেঁচে গেছে আজ। বাড়িতে ঢুকে পড়ে সশব্দে দরজা লাগিয়ে দিল হেইডক। শুনতে পেল টমি। নতুন দুই বন্ধুর সঙ্গে পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছে সে। বাতাস কেমন ভেজা ভেজা, আবহাওয়া বদল হতে চলছে সম্ভবত। সন্তোষীর কাছে একসময় পৌঁছে গেল টমি। হাত নেড়ে দুই বন্ধুকে বিদায় জানালো সে। মনের খুশিতে মৃদু শীষ বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে ড্রাইভওয়ে ধরে। সামনে একটা রডোড্রেন্ড্রনের ঝোপ। ওটার আশেপাশে যেন জমাট বেঁধে আছে অন্ধকার। ঝোপটাকে পাশ কাটাতে যাবে টমি, এমন সময় প্রচণ্ড ভারী কিছু একটা যেন আছড়ে পড়ল ওর মাথায়। চিৎকার করে উঠতে চাইল টমি, কিন্তু কোনো আওয়াজ বের হলো না ওর মুখ দিয়ে। সামনের দিকে ঝুঁকে মাটিতে পড়ে গেল সে। অচৈতন্যের একটা কালো পর্দা নেমে এলো ওর চোখের সামনে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর এর ৪র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।